26 নভেম্বর 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসে 25 নভেম্বর 2024 ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে 10 থেকে 12 মিনিটের মধ্যে আলোচনা করা হবে। আজকে আমাদের এই ক্লাসটি হলো 54তম ক্লাস। আমরা বিগত 53টি ক্লাস ধরে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। যেই ক্লাসটায় কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিস্টিক জিকেগুলি প্রতিদিন 10 থেকে 12 মিনিটের মধ্যে কভার করা হয়ে থাকে। আগত পরীক্ষা যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি করতে থাকো। চলো আর কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে একটা কথা ঘোষণা করি যে যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, কে ভারতীয় কোস্ট গার্ডের অতিরিক্ত মহাপরিচালক অর্থাৎ এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল হয়েছেন? অপশান এ আমনদীপ জোহল, অপশান বি অরবিন্দ সিং সাহানি, অপশান সি ডি কৃষ্ণকুমার, অপশান ডি হলো আনন্দপ্রকাশ বাদলা। সঠিক উত্তরটি হলো অপশান ডি, আনন্দপ্রকাশ বাদলা কোস্ট গার্ডের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে নিয়োগ করা হয়েছে। তিনি বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি কোস্ট গার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন এই আনন্দপ্রকাশ বাদলা। এবার দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের থাম্বনেলের প্রশ্নটি দেখে নাও। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? অপশান এ যুজবেন্দ্র চাহাল, অপশান বি ঋষভ পান্ত, অপশান সি শ্রেয়াস আয়ার, অপশান ডি হলো মোহাম্মদ সিরাজ। আমরা ছবি দেখেই উত্তর বলে দিতে পারছি যে সঠিক উত্তরটি হবে অপশান বি, ঋষভ পান্ত। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হচ্ছেন ঋষভ পান্ত। এবার অ্যাডিশনাল ইনফরমেশনে আইপিএলের সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। আইপিএল 2025-এর নিলাম 2025-এর নিলামটি 24-25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। ঋষভ পান্তকে লখনৌ সুপার জায়েন্ট 27 কোটি টাকায় কিনেছে, অর্থাৎ এবার ঋষভ পান্ত লখনৌ সুপার জায়েন্টস ফ্র্যাঞ্চাইজি থেকে খেলবেন এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন ঋষভ পান্ত। একই নিলামে অর্থাৎ এই নিলামে শ্রেয়াস আয়ারকে 26.75 কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস এবং লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে 18 কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস, অর্থাৎ এই দুজন পাঞ্জাব কিংসের হয়ে খেলবে। যেহেতু এখানে আইপিএলের কথা এসছে তাই আমরা চট করে আইপিএল সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। আইপিএল প্রথম সংস্করণ কবে হয়েছিল? অর্থাৎ প্রথম আইপিএল শুরু হয়েছিল 2008 সালে। এর আয়োজক সংস্থাকে আয়োজক করে বিসিসিআই। আইপিএলের টাইটেল স্পন্সর হলো টাটা। আইপিএলের সফল দল হলো দুটি, সেই দুটি দল হলো চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ এই দুটি দলই 5 বার করে আইপিএল কাপ জয়ী হয়েছেন। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড পিস প্রাইজ কে পেয়েছেন? অপশান এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপশান বি শিবাঙ্গী দেশাই, অপশান সি মনোজ বাজপেয়ী, অপশান ডি হলো অনিল প্রধান। সঠিক উত্তরটি হলো অপশান এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ওয়ার্ল্ড পিস প্রাইজটি পেয়েছেন। এবার এই ওয়ার্ল্ড পিস প্রাইজটি কী জন্য পেয়েছে সেটা আমরা দেখে নিই। ওয়াশিংটন অ্যাডভেন্টিস্ট ইউনিভার্সিটি এবং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান আমেরিকান মাইনরিটিস দ্বারা মার্টিন লুথার কিং জুনিয়র ওয়ার্ল্ড পিস প্রাইজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। অর্থাৎ যে পিস প্রাইজটি পেয়েছে তার ফুল ফর্ম কি? মার্টিন লুথার কিং জুনিয়র ওয়ার্ল্ড পিস প্রাইজ। সমাজের শান্তি প্রতিষ্ঠায় এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা তার প্রচেষ্টার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবার যেহেতু এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক পুরস্কার অর্জনের কথা এসেছে তাই আমরা অ্যাওয়ার্ড অফ দ্য টপিকে চট করে দেখে নেব 2023-24 সালে প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত পুরস্কারগুলি। প্রথমে দেখব অপালাউ প্রজাতন্ত্র 2023 দ্বারা অ্যাবেকেল পুরস্কার পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি 2023 পেয়েছে নরেন্দ্র মোদী। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ পাপুয়া নিউ গিনি পেয়েছেন 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্ডার অফ দ্য নীল 2023 পুরস্কারটি পেয়েছে কোন দেশ থেকে? যেহেতু নীল থেকে নীল নদ তাই আমরা সহজেই এটা মাথায় রাখতে পারবো যে মিশর দেশ থেকে পেয়েছে। গ্র্যান্ড ক্রাউন অফ দ্য লিজিয়ন অফ অনার 2023 এই অনারটি পেয়েছে ফ্রান্স দেশ থেকে। অর্ডার অফ ডুক গালপো 2023 পেয়েছে ভুটান থেকে। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল 2024 পেয়েছে রাশিয়া থেকে। এছাড়াও সম্প্রতি নরেন্দ্র মোদী পুরস্কার পেয়েছে কোথা থেকে? বার্বাডোস থেকে, গুয়ানা থেকে, ঠিক আছে, সম্প্রতি তাদের ওই দেশে অনার সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। এবার আমরা চলে যাবো আজকে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটি হলো, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? অপশান এ চম্পাই সোরেন, অপশান বি হেমন্ত সোরেন, অপশান সি বাবুলাল মারান্ডি, অপশান ডি অর্জুন মুন্ডা। সঠিক উত্তরটি হলো অপশান বি হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন সম্প্রতি ঝাড়খণ্ডের
আবার পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ইলেকশন সম্পূর্ণ হয়েছে। এবার আমরা দেখে নেব ঝাড়খণ্ড ইলেকশন সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম এর নেতা হেমন্ত সোরেন টানা তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার সহযোগীরা সম্প্রতি অনুষ্ঠিত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন 2023 সালে জয়লাভ করেছে। জেএমএম জোট, যেটি ইন্ডিয়া যে জোট রয়েছে তারই একটি অংশ, এটি 81টি বিধানসভা আসনের মধ্যে 56টি আসন পেয়েছেন। আরও কিছু তথ্য দেখে নাও। যেখানে বিজেপির জোট এনডিএ পেয়েছে 24টি আসন। 2024 সালে ঝাড়খণ্ডের ষষ্ঠ বিধানসভার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এই ঝাড়খণ্ড বিধানসভা আসন সংখ্যা হলো মোট 82টি, যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা অর্থাৎ ম্যাজিক ফিগার হলো 41টি। হেমন্ত সোরেন প্রথমবার 2013 সালে, দ্বিতীয়বার 2019 সালে এবং তৃতীয়বারের জন্য 2024 সালে মুখ্যমন্ত্রী হলেন। যেহেতু এখানে ঝাড়খণ্ডের কথা আসছে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে ঝাড়খণ্ড সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে দেখে নেব। তার আগে ম্যাপে দেখে নিই ঝাড়খণ্ড কোথায় অবস্থিত। ম্যাপে দেখো ঝাড়খণ্ড, এই যে আমি পয়েন্টিং করে দিলাম, এখানে ঝাড়খণ্ড অবস্থিত, অর্থাৎ ঝাড়খণ্ড হলো একটি ভারতের ল্যান্ডলক রাজ্য। এই ঝাড়খণ্ডের কোন কোন সীমানা আছে ঝাড়খণ্ডের কোন কোন রাজ্যের সাথে? প্রথমে দেখব পশ্চিমবঙ্গের সাথে বর্ডার শেয়ার করে ঝাড়খণ্ড। এছাড়া রয়েছে বিহার, এই পাশে রয়েছে কি উত্তরপ্রদেশ, এরপরে রয়েছে ছত্তিশগড় এবং উড়িষ্যা। অর্থাৎ এই 5টি রাজ্যের সাথে ঝাড়খণ্ডের বর্ডার শেয়ার রয়েছে। অর্থাৎ ঝাড়খণ্ড হলো 5টি রাজ্য দ্বারা সীমাবদ্ধ একটি রাজ্য। ঠিক আছে, এবার দেখবো আমরা ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা। ঝাড়খণ্ড প্রতিষ্ঠিত হয়েছিল 15ই নভেম্বর 2000 সালে। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের রাজ্যপাল কে রয়েছে? সন্তোষ গাংওয়ার। বেতলা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড বিধানসভা আসন সংখ্যা কয়টি? 81টা, আমরা এর আগে পড়ে নিলাম। ঝাড়খণ্ডে আসন সংখ্যা কয়টি? রাজ্যসভায় 6টি এবং লোকসভা আসন সংখ্যা হলো 14টি। এবার আমরা চলে যাবো পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024 কোথায় আয়োজিত হবে? অপশান এ নয়াদিল্লি, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি ভোপাল, অপশান ডি হলো কুরুক্ষেত্র। সঠিক উত্তরটি হলো অপশান ডি কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রে আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024 আয়োজিত হবে। অ্যাডিশনাল ইনফরমেশনে এই আন্তর্জাতিক গীতা মহোৎসব সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। 28শে নভেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024টি অনুষ্ঠিত হবে। এই ইভেন্টটি 18 দিন ধরে চলবে। 2016 সাল থেকে এই উৎসবটি শুরু হয়েছিল, অর্থাৎ চলছে। এই উৎসবে তানজানিয়া কান্ট্রি পার্টনার হবে এবং আমাদের উড়িষ্যা রাজ্য অংশীদার রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে, মানে নির্বাচন করা হয়েছে। এবার দেখো আজকে 6 নম্বর প্রশ্ন। COP29 বিশ্ব নেতারা কোন বছরের মধ্যে উন্নয়নশীল দেশগুলিকে জলবায়ু অর্থায়নে 1.3 ট্রিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে? অপশান এ 2040, অপশান বি 2038, অপশান সি 2035, অপশান ডি 2047। সঠিক উত্তরটি হলো অপশান সি 2035। আজারবাইজানে বাকুতে অনুষ্ঠিত, অর্থাৎ এই COP29 কোথায় হচ্ছে? আজারবাইজানে বাকুতে। আর এখান থেকে আমরা একটি জিকে প্রশ্ন, সেটা জিকে জেনে নিলাম যে আজারবাইজানের যে বাকু, এটি হলো আজারবাইজানের একটি রাজধানী। আজারবাইজানের রাজধানী হলো বাকু। এই আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা 2035 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলির জন্য জলবায়ু অর্থায়নে 1.3 মার্কিন ডলার, ঠিক আছে, 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। সম্মেলনটি 11 থেকে 22শে নভেম্বর 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেছেন মুক্তার বাবায়েভ। থিম কি এই সম্মেলনে? এই সম্মেলনের থিম হলো সলিডারিটি ফর এ গ্রিনার ওয়ার্ল্ড, এই সম্মেলনের থিম। এবার দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর প্রশ্ন। ভারত কোন দেশের সাথে স্থানীয় মুদ্রায় আন্তঃসীমান্ত লেনদেন পরিচালনা করার জন্য একটি সমঝোতা স্মারক অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে? অপশান এ মালদ্বীপ, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি ভুটান, অপশান সি হলো বাংলাদেশ, অপশান ডি হলো ভুটান। সঠিক উত্তরটি হলো অপশান এ মালদ্বীপ। সাধারণত আন্তঃসীমান্ত লেনদেন মার্কিন ডলারে নিষ্পত্তি করা হতো, কিন্তু এখন ভারতীয় রুপি ও মালদ্বীপের মধ্যে রুপিয়া নিষ্পত্তির চেষ্টা করা হবে। অর্থাৎ যে আন্তঃসীমান্ত যে লেনদেন করা হতো এতদিন, সেটা ডলারে করা হতো। এখন ভারত মালদ্বীপ থেকে যে সব জিনিসগুলি নেবে, বা মালদ্বীপ ভারত থেকে যে সব জিনিসগুলি নেবে, এগুলি লেনদেন করা হবে ভারতীয় মুদ্রা রুপিতে। ঠিক আছে, এবার দেখো অ্যাবাউট অফ দ্য টপিকে মালদ্বীপ সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে। মালদ্বীপ প্রথমে আমরা ম্যাপে দেখতে পাচ্ছি, মালদ্বীপ একটা হলো
ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, এটি হলো এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, যা এশিয়ার সব থেকে ছোট দেশ হলো মালদ্বীপ। মালদ্বীপের রাজধানী কি? মালে। প্রেসিডেন্ট কে রয়েছে মালদ্বীপের বর্তমান? মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুফিয়া। ইকুভারিন অনুশীলন, এই অনুশীলনটি ভারত ও মালদ্বীপের মধ্যে হয়ে থাকে, এই সামরিক মহড়াটি। এবার আমরা চলে যাই আজকে শেষ প্রশ্ন। সম্প্রতি ইডেন গার্ডেনে একটি স্ট্যান্ডের নাম করা হয়েছে কার নামে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পরীক্ষা আসবে। অপশন এ স্মৃতি মান্দানা, অপশন বি ঝুলন গোস্বামী, অপশন সি হরমনপ্রীত সিং, অপশন ডি হলো শেফালি ভার্মা। সঠিক উত্তরটি হলো অপশন বি ঝুলন গোস্বামী। সম্প্রতি ঝুলন গোস্বামী নামে ইডেন গার্ডেনে একটি স্ট্যান্ডের নাম করা হয়েছে। কলকাতার মর্যাদাপূর্ণ ইডেন গার্ডেনে বিশেষ সম্মান পেতে চলেছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী। তার সম্মানে মাঠের একটি স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হবে, যা তাকে এই সম্মান প্রাপ্ত প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে। সব ফরম্যাটে, অর্থাৎ মহিলার যে ফরম্যাটগুলি রয়েছে, অর্থাৎ টি-20 এবং ওয়ানডে, এই ফরম্যাটে 355টি উইকেট নিয়েছেন ঝুলন গোস্বামী। ক্রিকেটের ইতিহাসে যে কোনো মহিলা বোলারের সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড হলো তার। আরও কিছু তথ্য দেখে নাও। 2018 সালে 300 আন্তর্জাতিক উইকেট অতিক্রম করা প্রথম বোলার হয়েছিলেন ঝুলন গোস্বামী। একমাত্র বোলার যিনি 204টি মহিলাদের ওয়ানডে ম্যাচে 255-এর বেশি উইকেট নিয়েছেন এবং 43টি উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপের বোলিং তালিকায় শীর্ষে রয়েছে। অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের বোলিং তালিকায় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি, 43টি। 2007 সালে আইসিসি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ঝুলন গোস্বামী। তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন খেলাধুলায় 2010 সালে। এছাড়াও তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 2012 সালে। তাহলে আমরা তার সম্পর্কিত কতগুলি স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দাও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।